কখনো কখনো কিছু গল্প আমাদের মনে এমন ছাপ ফেলে যায় যেন নিজের জীবনেরই কোনো অধ্যায় পড়ছি আমরা। আজকের গল্প তেমনই এক অনুভবের নাম পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে আঁকা এক নীরব প্রেমের কাহিনী। শক্তিশাল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল। যখন প্রত্যুষেই অন্তঃপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন। গুরুচরণ ৬০ টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন টিকাগাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুঁকোটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটায় ঠেস দিয়া বসিয়া রহিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রহিল না। শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা ১০ম বর্ষীয় আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা এক গ্লাস জল আনতো খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সুতিকাগৃহের রকমারি খরচের কথা। তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দোরখোলা পাইলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পোটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিতপিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মারমার শব্দ করিয়া তার মগজের মধ্যে দুশ্চিন্তারাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল। মনে পড়িল গত বছর তাহার দ্বিতীয় কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রসনটুকু বাঁধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসের সুদ বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজ মেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মেলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলেতে হিসেব পাঠাতে হইবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহে হইতে রাজকের সন্ধান মিলিতেছে না। সংসারে অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না। হুকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরের প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও বেশি পায় বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ার একটা ভারী মোটর গাড়ি যদি বুকের ওপর দিয়ে চলিয়া যায়। অন্নকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আহ যা মা, গ্লাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আবার একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিভিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে আছিস মা, আয় আমার কাছে এসে বস। ললিতা সলজ্জ হাস্যে কাছে গিয়া বলিল, আমি রাত্রি জাগিনি মামা। এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকালবিদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করতে পারিত না। গুরুচরণ বলিলেন, তা হোক, আয় আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিনরাতি খাটতে হয় না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিনরাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। গুরুচরণ এবার হাসলেন। চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ ললিতা, আজ তবে রান্নাবান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধব যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞেস করিলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? সত্যি মামিমা, দেখিয়ে দেন আমি কতদিন রাঁধি যে।
বলিয়াই মুখ নিচু করিল। আবার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির ওপরেই। চা পান করিতে করিতে জানলার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিলেন, শেখর নাকি? শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল। গুরুচরণ বলিলেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়? শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো তা বলবেই, কিন্তু তাই যে কি সে শুধু আমিই জানি। শেখর বলিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড্ড কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়াই উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাঁধা পড়েছে, তা পড়ুক, সেই জন্য দুঃখ করি না শেখর। কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে যাত্রার হাতে তুলে দিই বলতো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মণিটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু তাকে বুঝবে, পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কীরকম শেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এখন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করতে পারি না। গুরুচরণের 2 চোখ অশ্রুপূর্ণা হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধুবান্ধবের মধ্যে যদি কেউ মেয়েটার কোনো গতি করে দিতে পারে। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর বলবো কি বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমরা আছি, তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, তা দেখব। গুরুচরণ বলিলেন, তুমি ভুলো না বাবা, দেখো, ললিতা তো 8 বছর বয়স থেকেই তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত মেয়ে। 1 ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের আধাভাড়া করবে, দেবে থবে, সমস্তই এখন ওর মাথায়। এই সময় ললিতা একবারটি চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপই কি কিছু কম রোজগার করেছে? কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্যও কিছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেল নাই বা কি করে বলি? সে যত লোকের দুঃখ ঘুচিয়েছে, তার সমস্ত ফলটুকু আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমি বলো না শেখর, সত্য কি না? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সে উঠিবার উপক্রম করতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, এমন সকালেই কোথায় যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। বলিয়া উঠিয়া দাঁড়াইতেই গুরুচরণ আরও একবার স্মরণ করাইয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত মায়া দয়া, পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26। MA পাশ করিয়া এতদিন শিক্ষানবিশি করিতেছিল। গত বৎসর হইতে অ্যাটর্নি হয়েছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষ্যপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মেছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত। শ্যামবাজারের এক বড় লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের একটা শুভদিন স্থির করিয়া যাইতে চাইলেন।
কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবেই বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা, মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করা দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না। পাকা কথা তিনি কহিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটাও বাহিরের ঘরেই কাটাইয়া দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলার যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন ৫-৬ পরে একদিন অপরাহ্নের বেলায় সেই ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞেস করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে, কই বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি। বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গুনিয়া গুনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলে নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের একপাশ বুরুজ দিয়ে সযত্নে উপরের দিকে তুলিয়ে দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে না শোধ হচ্ছে? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রইল। শেখর বলিল, চেয়ে রইলে, বুঝতে পারলে না? ললিতা ঘাড় নাড়িয়া বলিল, না, আরও একটু বড় হও, তখন বুঝতে পারিবে। বলিয়া শেখর জুতো পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কোচের উপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কিরকম দেখে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল ও বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছাকাছি আসিয়াছিল, কিন্তু এমনই সুন্দর তাহার দেহের বাঁধন যে দেখিলে 35-36-এর অধিক মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃহৃদয়টি ছিল তাহা আরও নবীন, আরও কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে। পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানেই বড় হয়েছিলেন বটে, কিন্তু শহরের মধ্যে তাহাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরের চাঞ্চল্য, সজীবতা এবং আচার ব্যবহারও তিনি স্বচ্ছন্দে গ্রহণ করিতে পারিয়াছিলেন। জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনি হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়েছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটাকেই সে কায়মনে ভগবানের কাছে সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, বেশ বলে যে চুপ করে রইলি যে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞেস করলে তাই তো বললুম। মাও হাসলেন, বললেন, কই বললি? রং কেমন, ফর্সা? কার মতো হবে, আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন, তাও মন্দ নয়, তবে কর্তাকে বলি। এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞেস করিয়া উঠিলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞেস করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞেস করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস সেইটাই জেনে আসিসনি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরের পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিল, কি মা? ললিতা চুপি চুপি বলিল, কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া বলিয়া দিয়েছেন, আমি তোর মাসি হই না ললিতে, মা হই। যখন হইতে সে মা বলিয়া ডাকিত
ভুবনেশ্বরী তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে, রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, তবে কে রাঁধবে মা? ওর মামাও তো সেদিন বললেন ললিতাই রাঁধা বাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে? আমাদের বামুন ঠাকুরনকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড়বাবু আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই। শেখর বুঝিল মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের উপর কাত হইয়া একখানি ইংরেজি নোবেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়েছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সাড়া করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। বলিয়া শেখর আবার পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখরদা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছিমিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, তাহাকে আবার ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারি না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জন্যে এসব তর্ক কোনোদিন মনে ওঠে নাই। কিন্তু জীব মাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধি তাহাকে শিখাইয়া দিয়েছিল অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীনও নয় এবং মামা মামির অনুমতিরও তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদুকণ্ঠ শেখরের কানে গেল না, সে জবাব দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞেস করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, তার মামা। মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিনবাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, একদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদুস্বরে কহিল, চারু বললে যে। চারু বললে? কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা, যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ি চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্মণ। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বৎসর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাঁকিপুরে পড়িত। কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই। তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল, মিশে দাঁড়িয়ে রইলে কেন, যাও। বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল। মিনিট 5 চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞেস করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের
অধৈর্য তত বাড়িতেছে। ইহা সে চোখের উপর দেখিতে পাইল, কিন্তু উপায়ও খুঁজে পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার 2-3 মিনিট নিঃশব্দে থাকিয়া বলিল, শুধু আজকের দিনটি যাব? শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছা হয় যাও, ভালো মন্দ বোঝবার বয়স তোমার যথেষ্ট হয়েছে। ললিতা চমকিয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নতুন নয়, অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বছরের মধ্যে এরকম শোনে নাই। ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জন্যই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল। এখন শুধু যে সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নয়, যেজন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার, তাহাই আজ তাহার 13 বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরও মিনিট 5 নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া অন্নকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে 10 টাকা দিয়া কহিল, তোরা আজ যা কালী, আমার বড় অসুখ করছে, সবাইকে বলবে আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ শেষদি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া সাদাসিধি করিল, পেড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না। আন্নাখালি হাতে 10টা টাকা পাইয়া যাইবার জন্য ছটফট করিতেছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া না ঘটে। এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষদি অসুখ করছে, সে না গেলেই হয় চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝিল আন্নাখালি বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটো নয়। সে সম্মতি হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। চারুবালার মা মনোরমার তাস খেলিবার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল, দক্ষতা ততটা ছিল না। তাহার ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে, সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ কয়দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরেজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল, গেল না। তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়া বললেন, নে ওঠ, বড় হয়ে তোকে জজিয়াতি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জো নাই, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনিলেন না। অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গ্রিনের বিপক্ষে তাস খেলিতে হইল, কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিল না। সমস্ত সময়টা আর হইয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় গ্রিন বলিল, রাতে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না, কাল আবার যাই, চলুন। ললিতা মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল, না, আমার বড় অসুখ করেছিল। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন, কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুত পদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নয়, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাটির মতো এই বাটিতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে প্রথম হইতে তাহার কোনো দ্বিধা হয় নাই। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যে তাহার কেবলই মনে হইতেছিল, এই কয়েকদিনের পরিচয়ই গিরীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই।
বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতে এ ঘরের ছোট ছোট কাজগুলি তাহাকেই করিতে হইত। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা, টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা, এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না। 6-7 দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়েছে। সেই সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বাড়িতে তাহাকেও কেহ পর মনে করিত না। 8 বছর বয়সে বাপ মা হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত। শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও না। শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারের চোখে বিসদৃশ বোধ হয় না, কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়াই সে যে কোনো দিন বধূরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই। ললিতাদের বাড়িতে তো হয় নাই, ভুবনেশ্বরের মনেও হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই। হঠাৎ দ্বারের কাছে জুতার মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকেই বলিল, এই যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির উপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল, ফেরা হলো কখন? 2-3টে? মুখে কথা নেই কেন? ললিতা তেমনই চুপ করিয়া দাঁড়াইয়া রইল। শেখর বিরক্ত হইয়া বলিল, নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সম্মুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসিয়া বলিল, ডাকছিলে মা? কই ডাকেনি তো। মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন, মুখখানি এমন শুকনো গেল ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়ল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ি নাই, হাত মুখও ধোয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, কোথাও রেখে দিয়ে যাও। ললিতা খাবার রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রইল। শেখর না চাহিয়া বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক দেরি, আমার নিচে কোনো কাজ নেই। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, এই যে কথা বেরিয়েছে, নিচে কাজ না থাকে ও বাড়িতে তো আছে, তাও না থাকে তার পরের বাড়িতেও তো আছে। বাড়ি তো তোমার একটি নয় ললিতে? নয়ই তো, বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলে রাখিয়া দিয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, সন্ধ্যের পরে একবার এসো। 100 বার আমি উপর নিচে করতে পারিনি বলিয়া ললিতা চলিয়া গেল। নিচে আসিবা মাত্র মা বলিলেন, দাদাকে তোর খাবার দিয়ে এলি? পান দিয়ে এলি নে রে? আমার খিদে পেয়েছে মা, আমি আর পারিনি, আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল। মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা তুই খেতে বস, ঝিকে পাঠিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয় নাই। অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকাইয়া পাঠাইয়াছিল, তথাপি সে যায় নাই। এ পাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসলেই তাহাকে একটি করিয়া টাকা দিত। টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত,
সেগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত। সে বলিত, ললিতা, পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইহা সে ললিতাকে দেখিয়া মাত্র কেমন করিয়া চিনিতে পারিয়াছিল। সেই বুড়ো ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়ে আসিয়া উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কিরূপে? এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়া লাঠিটা ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিমধ্যে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই। আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন আর সরিল না। ভিক্ষুক আবার ডাক দিল। অন্যকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, শেষদি, তোমার সেই ছেলে এসেছে। ললিতা বলিল, কালী, একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই একবারটি ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয়। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল, এই নাও। ললিতা জিজ্ঞেস করিল, শেখরদা কি বলল রে? কিছু না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলুম। আর কিছু বললে না? না, আর কিচ্ছু না, বলিয়া অন্যকালী ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল। ললিতা ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্য দিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যচ্ছটা শুনিতে পারিল না, ভালোই লাগিল না। এ কয়দিন তাহাদের আড্ডার পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রইল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকেলবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল, কালী, তুই পড়া বলে দিতে শেখরদার ঘরে যাস নে? কালী মাথা নাড়িল, হ্যাঁ যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না? না। হ্যাঁ হ্যাঁ, পরশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কিনা? ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদির বাড়ি তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে, কে কে খেলে? আমি বললুম, তুমি আর সইমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে শেষদি? সইমা বলে, তুমি ভালো খেলো না। ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ বিরক্ত হইয়া বলিল, তুই অত কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা কওয়া চাই, আর কোনোদিন তোকে কিচ্ছু দেব না, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিতে পারিল না। মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে, ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরীন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করেছিলেন। তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল। এই 2 দিন গিরিন কিরকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যায় নাই, যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এঘর ওঘর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি, আজও খেলা হবে না? মনোরমা বলিলেন, কি করে হবে গিরিন, লোক কই? না হয় আয়, আমরা 3 জনেই খেলি। গিরি নিরুৎসাহ ভাবে বলিল, 3 জনে কি খেলা হয় দিদি? ও বাড়ি ললিতাকে একবার ডাকতে পাঠাও না, সে আসবে না। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞেস করিল, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধহয়, না? মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন, না, ওর মামা মামি সেরকম মানুষ নয়, সে নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন। কথাটা বলিয়া ফেলিয়া সে নিজেই নিজের মনেই ভারী অপ্রভৃত হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, আচ্ছা তাই যাই, বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। 2 দিন খেলা হয় নাই, আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল। ললিতারা জিতিতেছিল। 2 ঘন্টা পরে সহসা কালী আসিয়া দাঁড়াইয়া বলিল, শেষদি, শেখরদা ডাকছেন, জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিস যাননি? কি জানি, চলে এসেছেন, বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল, যাই সইমা। মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর 2 হাত দেখে যা। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না সইমা,
ইনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুতপদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখরদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সম্মুখের ফটকওয়ালা বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়া বলিল, ও ওই বাড়ি, নবীনবাবু ওদের আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, আত্মীয় কেমন, ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাৎ করবার ফিকিরে আছেন। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রইল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজ মেয়ের বিবাহ হইতেছিল না। পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাঁধা রাখিয়াছেন। এ টাকা কোনোদিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায় গ্রহণ করিবেন। মনোরমার সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়োর আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলাইয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বাড়ি করবেন। দুই ছেলের আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। ইতিহাস শুনিয়া ক্লেদ হইতেছিল। জিজ্ঞেস করিল, আচ্ছা দিদি, গুরুচরণবাবু আরও তো মেয়ে আছে, তাদেরই বা বিয়ে দেবেন কি করে? মনোরমা বলিলেন, নিজের তো আছেই, তাছাড়া ললিতা, ওর বাপ মানেই সমস্ত ভার ওই গরিবের ওপর। বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে আছে সবাই। আমরা বেশ আছি গিরিন। গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই, হ্যাঁ গিরিন, মুঙ্গেরে তোদের কোনো গুরুচরণবাবুর পেটে অন্ন জল যায় না? বন্ধুবান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে, অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধুবান্ধব আর পাবো কোথায় দিদি, তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রাখিয়া গিয়েছেন, সে সমস্তরই এখন মালিক। মনোরমা বলিলেন, টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি, ইচ্ছা হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তোর টাকা দিয়ে লাভ? ওরা আমাদের আত্মীয় নয়, সমাজের লোকও নয়, এমনি কে কাকে টাকা দেয়? গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তারপর কহিল, সমাজের লোক নাই হলেন, বাঙালি তো, ওর একান্ত অভাব, আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিচে রাজি হন, আমি দিতে পারি। ললিতা তাদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়, তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না। ইহাতে তাহার নিজের ক্ষতিবৃদ্ধি কিছুই নাই বটে, তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকই প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারে না। চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিয়া বলিল, তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। তাহার মা ধমক দিয়া বলিলেন, তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথা থাকিস নে, বলতে হয় আমিই বল। গিরিন কহিল, তাই বলো দিদি, পরশু রাস্তার উপর দাঁড়িয়ে এই গুরুচরণবাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল, কথাবার্তায় মনে হলো বেশ সরল লোক, তুমি কি বলো? মনোরমা বলিলেন, আমিও তাই বলি, সবাই তাই বলে। ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদাসিধে মানুষ, সেই জন্যই তো দুঃখ হয় গিরিন। অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখিলে না গিরিন? শেখরবাবু ডাকছেন বলতেই ললিতা কিরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়ির শুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামদি করুক না কেন, নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে, রেহাই পাবে এ ভরসা কেউ করে না। গিরিন জিজ্ঞেস করিল, তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞেস করব, দিয়ে তুই যদি উপকার করতে পারিস ভালোই তো, বলিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা, তোরই বা বড় এত চাঁড় কেন রে গিরিন? চাঁড় আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয়, বলিয়া সে ঈষৎ সলজ্জ মুখে প্রস্থান করিল। দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল। তাহার দিদি বলিলেন, বসলি যে? গিরিন হাসি মুখে বলিল, অত যে কাঁদুনি গাইলে দিদি, হয়তো সব সত্যি নয়। মনোরমা বিস্মিত হইয়া বলিলেন, কেন? গিরিন বলিতে লাগিল,
ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখীর মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলুম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে। চারুকে জিজ্ঞেস করো না কীরকম খরচা করে, মাসে 20-25 টাকার কম ওর নিজের খরচই চলে না যে। মনোরমা বিশ্বাস করিলেন না। চারু বলিল, সত্যি মা, ওসব শেখরবাবুর টাকা, শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিছু বলে না। মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন, টাকা আনে শেখরবাবু জানেন? চারু মাথা নাড়িয়ে বলিল, জানেন, সম্মুখেই চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে অন্নকালীর পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। মনোরমা ভাবিয়া বলিলেন, কি জানি, কিন্তু একথাও ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়। ওরা সব মায়ের ধাত পেয়েছে, তাই দয়াধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো, ছেলেবেলা থেকেই কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও করে সবাই। হ্যাঁ চারু, তুই তো যাওয়া আসা করিস, ওদের শেখরের এই মাঘ মাসে বিয়ে নাকি হবে শুনছি, বুড়ো অনেক টাকা পাবে। চারু বলিল, হ্যাঁ মা, এই মাঘ মাসেই হবে, সব ঠিক হয়ে গেছে। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা, কালী, যা যা তোর গিরিন মামাকে একবার ডেকে আনতো। তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের তর্কযুক্তি শতমুখে উচ্চারিত হইতে থাকিত। তর্কটা প্রায়ই আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব, অত্যাচার, এ সমস্তই সত্য কথা। একে তো সমর্থন করিবার বাস্তবিক কিছু নাই, তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলো বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছা না করে নিজের মেয়েদের যথাসময়ে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত তো করে দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়েই দেখো না কেন, বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে, 2 দিন পরে ছেলে মেয়ের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও, কি হে বলো? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এখন সমাজ থেকে জাত যাওয়ারই মঙ্গল, খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেখায় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্য, ভালো তারাই থাক, আমাদের কাজ নাই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিয়া যাইতেন। যুক্তিতর্কগুলো ললিতা শুধু মন দিয়েই শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহাই কিছু বলিত, সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্নজল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধ দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন কেন আমার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না, অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভরাতুরা হৃদয় হইতে বাহির করিয়া আরও একবার তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িল। তাহার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেহ কথা কহিত, তাহাকে শ্রদ্ধা না করিয়া তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন
ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডাকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া সে গিরিন সুখী হইতে পারে নাই। ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্যদিনের অপেক্ষা দিনটা সভা ভাঙিতে ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়েছে। গুরুচরণ আজ আলোচনার তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুকোটা মুখ হইতে সরাইয়া দিয়া বলিলেন, কেন, দেহ তো বেশ ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিস কি কিছু হয়েছে নাকি? না, তাও কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল, তাহাই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতে পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দু একটা কথার মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হ্যাঁ মামা, আজ তোমার দেহ মন হয়তো ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা? হ্যাঁ মা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ই তার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়ে শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না। তা আসল দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলো পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়েও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোকে যে তার দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞেস করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে, ললিতা তাহা জানিত না। তাই তাহার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি, যদি কিছু মনে না করেন তাহলে আজ বলি। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ তা বলো না বাবা, বলো, সংকোচের কি? গিরিন, কি কথা বলো। গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবুরা খুব বেশি সুদ নেয়। তাই বলি, আমার অনেক টাকা তো অমনিই পড়ে রয়েছে, কোনো কাজেই আসি না, আর তারও দরকার হয় না, না হয় ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয় আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন টাকার তো বিশেষ আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধা হবে ফিরাইয়া দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্যই বলছিলাম যদি। গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাদের যদি উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, ঠিক সেই সময় আন্নাকালী ছুটি আসিয়া পড়িল। শেষদি, জলদি শেখরদার কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরই ফিরিয়া আসিয়া বলিল, কই উঠলেন না শেষদি? আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বলিলেন, তাহলে জামা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে।
অগত্যা ললিতাকে উঠিতেই হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আরও একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন। তাহার মুদিত চক্ষুর 2 পাশ বহিয়া জল বহিতেছে। এই যে আনন্দাশ্রু, ললিতা তাহা বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল, তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভরে ছলছল করিতেছিল। কালী ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাই করিতেছিল। মুখ তুলিয়া তাহার জল ভরাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল। এখন সে তা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া উঠিয়া বলিল, ও কি, কাঁদছ কেন? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিয়াছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া 2 হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যি কাঁদছে, হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল কড়াক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরিয়া দিয়া বলিলেন, বলি টাকাটা দিলে কে হে? গুরুচরণ নম্রভাবে বলিলেন, সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই। এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই। বরং বাড়িটি ভাঙিয়া ফেলিয়া কিরূপ নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার। দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন, সে কি কথা দাদা, আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি। নবীন হাসিলেন। তিনি পাকা লোক, এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যি ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমার বৌঠানের অসুখের জন্যে, আমার নিজের জন্যে কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করিলেন না। বলিলেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটিকে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রহিলেন। যতটা বলিয়া ফেলিয়াছিলেন, এতটাও তাহার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন আর কাজ নেই, কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দি ভায়া, তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। গুরুচরণ সে কথার জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টা কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যেই বাড়াইয়া বলিয়াছিলেন। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাখালি ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল, কালী, তো শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে টেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বছর মায়ের সঙ্গে যাইত, এবারেও যাইবে, তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিতে যাবে না? কেন যাবে না?
কালী বলিল, বাহ, কি করে যাবে? মাঘ ফাগুন মাসে ওর বিয়ে হবে, বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নির্বিশেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। কালী বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে ভালো পাত্র চাই। বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন, গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাঁধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2 মাস 3 মাস পরেই আমাদের সবাইকে পথে ভিক্ষা করে বেড়াতে হতো, তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলছিল আর আমাদের কোনো ভয় নেই। সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনই চাহিয়া রহিল। কালী জিজ্ঞেস করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে কালী। কালী, তোর শেষদিকে একবার শিগগির ডেকে দে, বল আমি ডাকছি, যা ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল। কোন দ্রব্য তাহার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানলার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেজের উপর একদৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল। ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতেই শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞেস করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি। এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা কড়ি ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল, এবার সে কাজটা শেখরদা একা করিতেছে। খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্র ললিতার তাহা মনে পড়ল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কোনো বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুজনেই চুপ করিয়া রহিল। এবার ললিতা সঙ্গে যাইবে না, শেখর তা জানিতে পারিয়াছে এবং তার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতার লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও এখন, আমাকে আবার এইগুলো গুছিয়ে নিতে হবে, বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করোগে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞেস করিয়া জানিল, কালীর সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, সে কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞেস না করিয়া স্নান করিতে চলিয়া গেল। ঘণ্টা 2 পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টাকাল ললিতা কিছুই করে নাই। তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল। শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে। কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো, বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না। সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল।
আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণবাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেঁট করিয়া দুবাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখরবাবুকে চা দিলে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখর তার চা খান না। গিরিন আর কিছু বলিল না। ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল। শেখর নিজে এটা খায় না, অপরে খায়, তাহাও ইচ্ছা করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পাড়িলেন। ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞেস করিল, গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করেছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না। গুরুচরণ বলিলেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারে না। বলিস কি মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কখন? শেখর কহিল, কথা উঠতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাবে বই কি, হাজারো জ্ঞান বুদ্ধি হয়েছে তো। বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মা আমার একধারে যেন লক্ষ্মী সরস্বতী, এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ। কথাটা উচ্চারণ করিতেই তার শীর্ণ কৃশ মুখের উপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না। এই ভালোবাসার গল্প এখনো শেষ হয়নি। কাল আবার ফিরব বাকি গল্পটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুনে যান বাংলা গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকে এক টুকরো অনুভব।